আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন স্টাডি কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আমরা সকলে ভালো আছি। আমরা আজকে নবম এবং দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞানের এসএসসি 2025-এর যে কোশ্চেন করে এসেছিল আমরা সেই প্রশ্ন আমরা সমাধান করব। আজকে শুরুতে আমরা দিনাজপুর বোর্ড 2025-এর প্রথম অধ্যায়ে পদার্থ বিজ্ঞানের প্রথম অধ্যায়ে যে কোশ্চেনটা আসছিল আমরা সেটাই কিন্তু সমাধান করব। আচ্ছা, একটা জিনিস, সেটা হচ্ছে 10 তারিখ আমার মেয়ে হয়েছে। আমার মেয়ে উপলক্ষে আমরা এসসি 2026 ব্যাচের গণিত ফ্রি কোর্সের আয়োজন করতে যাচ্ছি। গণিতটা এই জন্য বেছে নিয়েছি, এবার সর্বোচ্চ পরিমাণ গণিতেই ফেল করছে, রেজাল্ট খারাপ গণিতটাতে করছে। আমরা এই জন্য এসএসসি 2026 ব্যাচের জন্য গণিত ফ্রি কোর্সের আয়োজন করতে যাচ্ছি। আমাদের ফেসবুক আমাদের পেজ আছে, পাশাপাশি ফেসবুক আমাদের গ্রুপও আছে। ফেসবুক পেজ হচ্ছে অনলাইন স্টাডি কেয়ার, আর গ্রুপটা হচ্ছে এসএসসি 2026 এবং 27 ব্যাচ। মূলত লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আমরা সেখানে জয়েন হয়ে নেব। ঠিক আছে? আর বেশি বেশি করে বন্ধু বান্ধবদেরকে অবশ্যই শেয়ার করুন, যেন আমরা লাইভ ক্লাস নিলে ওইখানে যেন কম করে হলেও 200-300 স্টুডেন্ট যদি থাকে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা মূলত প্রশ্নের সমাধান করতে যাই। প্রথমে বলছে জড়তা কাকে বলে। জড়তা জড়তা কিন্তু একটা ধর্ম। জড়তা বলতে কি বুঝি? জড়তা হচ্ছে কোন একটা বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকার যে প্রবণতা, তাকে বলা হয় জড়তা। একটা জিনিস কিন্তু মাথায় রাখবে, জড়তা কিন্তু বস্তুর ভরের উপর নির্ভর করে। ভরবেগের উপর না, ভরের উপর। অনেকে ভরবেগ লাগায় দেয়, এটা কিন্তু আসলে ভুল হয়ে যায়। ভরের উপর নির্ভর করবে। কোন একটা বস্তুর ভর যত বেশি হবে তার জড়তা তত বেশি হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে ক নাম্বার অ্যান্সার হয়ে গেল যে জড়তা কাকে বলে, কোন একটা বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকার যে প্রবণতা তাহাকে বলা হয় জড়তা। এরপর আসে খ নাম্বার, বল একটা লব্ধ রাশি। আমরা জানি রাশি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে মৌলিক রাশি, একটা হচ্ছে লব্ধ রাশি। লব্ধ রাশির অপর নাম বলতে পারি যৌগিক রাশি। লব্ধ রাশি কাকে বলে? যে সকল রাশি একাধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত সে সকল রাশিকে বলা হয় লব্ধ রাশি। তাহলে সংজ্ঞাটা আগে আমরা এখানে দিয়ে দিব। ঠিক আছে, বলে দিই তাহলে খ নাম্বার অ্যান্সার। যে সকল রাশি একাধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত। রাশির সমন্বয়ে গঠিত সে সকল রাশিকে লব্ধ রাশি বলে। এটা আমরা প্রথমে সংজ্ঞাটা দিলাম। আচ্ছা, একটা জিনিস, সেটা হচ্ছে এসএসসি 2026 ব্যাচের জন্য এই মাসটা জুড়ে আমাদের কিন্তু ফ্রি ক্লাস কিন্তু চলতে আছে। কিন্তু মূলত একদিন পর পর ফ্রি ক্লাসগুলো দেওয়া আছে। আমরা আমাদের পোস্টে, এখানে পোস্ট যে অপশন আছে সেখানে কিন্তু দেওয়া আছে রুটিনটা, সেখান থেকে আমরা দেখে নিতে পারবো। এবং আমরা মূলত ক্লাস শুরু হয় প্রতিদিন 8:45-এ। হ্যাঁ, সেখানে সে সময় জয়েন হতে পারি। ওকে, তাহলে এটা আমরা কি বললাম? সংজ্ঞা বললাম। এরপরে বলছে বল একটা লব্ধ রাশি। আচ্ছা, বল বল বলতে এফ বুঝি, তাই না? তার মানে এফ ইকুয়াল টু কি এম এ। এম বলতে কি ভর, এ বলতে কি ত্বরণ। তাহলে আমরা বল ইকুয়াল টু কি লিখতে পারি? বলে আমরা জানি, বলবো এটা আমরা জানি, বল ইকুয়াল ভর ইন্টু হচ্ছে কি ত্বরণ। তাহলে বল ইকুয়াল ভর ইন্টু ত্বরণ, কি ইকুয়াল টু কি বেগ ভাগ সময়, তাই না? ত্বরণ ইকুয়াল টু বেগ ভাগ সময়। এরপরে বল ইকুয়াল লিখতে পারি ভর ইন্টু বেগ বলতে কি সরণ ভাগ সময়। তাহলে সরণটা উপরে দিলাম, সময়টা নিচে চলে আসবে, তাহলে সময় স্কয়ার। ঠিক আছে, এখানে আমাদের ভরটাও কিন্তু মৌলিক রাশি, সরণটাও মৌলিক রাশি, সময়টাও মৌলিক রাশি। তোমার সবগুলা কিন্তু মৌলিক রাশি চলে আসছে। তাহলে দেখা যাচ্ছে এখানে একাধিক কি মৌলিক রাশির সমন্বয়ে গঠিত হয়েছে বলটা। সো আমরা বলকে বলতে পারি বল একটা লব্ধ রাশি। তাহলে বলে দিব যে এখানে দেখা যাচ্ছে যে বল একাধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত, সুতরাং বল একটা লব্ধ রাশি। তাহলে তোমাকে 2-এ 2 মার্ক দিয়ে দিবে। বুঝছো তো? এরপরে আমরা গ নাম্বারে যাবো। গ নাম্বারে বলছে বস্তুটির ক্ষেত্র, গ নাম্বার বস্তুটির দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, এটা একটা কি ভার্নিয়ার স্কেল, কিন্তু বলছে স্লাইড ক্লিপার্স, তার মানে একটা ভার্নিয়ার স্কেল। একটা স্লাইড ক্লিপার্সের সাহায্যে একটা বস্তুর দৈর্ঘ্য আমরা কিন্তু জানি যে
ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে সূত্র হচ্ছে L ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু হচ্ছে কি ভিসি। এল বলতে কি দৈর্ঘ্য, তাই না? দৈর্ঘ্য প্রস্থ তুমি বের করতে পারো। আর এম বলতে কি মূল স্কেল পার্ট, মানে প্রধান স্কেল পার্ট বা মূল স্কেল পার্ট, যেটাই বলো না কেন, মূল স্কেল পার্ট। তারপর ভি বলতে কি ভার্নিয়ার সমাপতন, ভার্নিয়ার সমাপতন। আর ভিসি বলতে কি ভার্নিয়ার ধ্রুবক। এটা তো সবাই জানো কি, তাই না? তাহলে এল ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি। কি কি দেওয়া আছে আর কি বের করতে বলছে সেটা লক্ষ্য করবো। এখানে বলছে দৈর্ঘ্য পরিমাপে প্রধান স্কেল পার্ট, তার মানে এখানে এম এর মানটা কিন্তু দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা একটু লিখে নিই। এটা হচ্ছে গ নাম্বার। এখানে এম ইকুয়াল 9.96 সেন্টিমিটার। যেহেতু সেন্টিমিটার আছে, সব এককগুলো কিন্তু সেন্টিমিটার রাখতে হবে। তুমি ইচ্ছাগুলো মিলিমিটার নিতে যাবো, যদি মিলিমিটার নিতে যাও সবগুলোতে মিলিমিটার নিয়ে যাবা, মানে সব এককে যেন একই হয়। ভার্নিয়ার সমাপতন, তার মানে ভি এর মান এটা হচ্ছে 8। তারপর কি বলছে, যন্ত্রটি প্রধান স্কেলের 19 দাগ ভার্নিয়ার স্কেলের 20 দাগের সমান। তার মানে এই 19 দাগ আর 20 দাগ কিছু সমান হয়ে গেছে। আচ্ছা, তাহলে ভিসি ইকুয়াল টু আমাদের সূত্রটা একটু মনে করে দিই। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এস ভাগ হচ্ছে এন। এখানে তাহলে এস বলতে কি, এস বলতে বোঝানো হচ্ছে প্রধান স্কেলের এক ঘরের মান কত। আমরা সবাই জানি প্রধান স্কেলের এক ঘরের মান হচ্ছে 1 মিলিমিটার, কি জানি 1 মিলিমিটার। আর এন বলতে কি ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, ভাগ সংখ্যা কয়টা হচ্ছে 20, তার মানে 20। তাহলে আমরা এখান থেকে ভিসিটা বের করে নিব। ভিসি ইকুয়াল টু হচ্ছে 1/20। তাহলে কত 20, তাহলে 0.05, 0.05। এটা কিন্তু মিলিমিটার এককে আসছে কিন্তু, কারণ এটা হচ্ছে আমাদের মিলিমিটার। আমাদের প্রধান স্কেলের এক ঘরের মান হচ্ছে 1 মিলিমিটার। তাহলে এটা কি করতে হবে, সেন্টিমিটার করতে হবে। তাহলে ভাগ কি, ভাগ 10। তাহলে 0.005 সেন্টিমিটার। এটা কিসে পেলাম আমরা, সেন্টিমিটারে পেলাম। মিলিমিটার থেকে যদি সেন্টিমিটার করতে চাই তাহলে কিন্তু 10 দ্বারা ভাগ করতে হয়, এটা জানো তো? হ্যাঁ, তাহলে মিলিমিটারকে সেন্টিমিটার করলাম 10 দ্বারা ভাগ করে, তাহলে কত আসলে 0.005। এটা হচ্ছে আমাদের কিন্তু সেই ভিসি এর মান। তাই এবার বের করতে হবে কি, আমাদের বের করতে হবে এল এর মান। বলছে যে দৈর্ঘ্য কত, তাহলে দৈর্ঘ্য কত সরাসরি তোমরা বের করতে পারবে। তাহলে এল ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে আমরা জানি কি এল ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি। তাহলে এম বলতে হচ্ছে 9.96 প্লাস ভি বলতে হচ্ছে 8 ইন্টু ভিসি হচ্ছে 0.005। তাহলে কত আসে, 9.96 প্লাস 9.96 প্লাস 8 ইন্টু 0.005, তাহলে হচ্ছে 10। তাহলে আমার দৈর্ঘ্য কতটুকু হবে, 10 সেন্টিমিটার। কি বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এরপরে ঘ নাম্বার লক্ষ্য করব। ঘ নাম্বারে বলছে বস্তুটির ক্ষেত্রফল আপেক্ষিক ত্রুটি নির্ণয় করে আছে। একটু লক্ষ্য করি ভালো করে, যে এখানে প্রধান স্কেলের দৈর্ঘ্য পরিমাপ করে, প্রধান স্কেল পার হচ্ছে এত, তার মানে তুমি কিন্তু দৈর্ঘ্য কিন্তু পাইছো। আবার উক্ত যন্ত্রের সাহায্যে বস্তুটির প্রস্থ নির্ণয় করছো। নির্ণয় করছো কত আসছে 8। তাহলে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। দৈর্ঘ্য প্রস্থ থাকা মানে কি, আয়তাকার বস্তু না বর্গাকার বস্তু, আয়তাকার বস্তু। তাহলে আমরা এখানে কিন্তু আয়তাকার বস্তু কাজে লাগবে। তাহলে আমরা একটু লিখে নেই, দৈর্ঘ্যটা কত পাইছিলাম সেটা একটু লিখে নিচ্ছি। তাহলে দৈর্ঘ্য হচ্ছে কত, 10 সেন্টিমিটার। একটু মনে রাখার জন্য আমি এটা নোট করে নিলাম। তাহলে একটু মিশাচ্ছি আমি। এই প্রশ্নটা মন দিয়ে বুঝতে হবে। হ্যাঁ, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বারবার আসছে। বলছে বস্তুটির ক্ষেত্রফলে আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো। আচ্ছা, এখানে বলছে পরিমাপে 5% আপেক্ষিক ত্রুটি আছে। 5% আপেক্ষিক ত্রুটি বলতে আসলে তোমরা জিনিসটা কি বুঝো? মনে করো জিনিসটা এমনটা হয়েছে, তোমাকে 100 টাকা দেওয়া হয়েছে, তুমি 100 টাকা কি করবা, তোমাকে বলা হয়েছে তুমি 100 টাকার ব্যবসা করবা। সাপোজ ধরো 100 টাকার ব্যবসা করবা। 100 টাকার ব্যবসায় তোমার এমনটা তুমি চিন্তা ভাবনা করতেছো, আমি যদি এই দামে বিক্রি করি 5% লাভও হতে পারে, 5% কি হতে পারে, ক্ষতি হতে পারে। জিনিসটা বুঝছো কি? তাহলে 5% বেশিও হতে পারে, 5% কি হতে পারে, ক্ষতিও হতে পারে। তাহলে বেশি মানে কি, যোগ করতে হবে 5, ওই যে অত এর 5%, ঠিক আছে। আর যদি বলি কি কম, তাহলে কি এত এর 5% কম, মানে বিয়োগ করতে হবে। জিনিসটা কিন্তু এমনটা বোঝাচ্ছে যে এখানে
এতটুকু ত্রুটি আছে, ত্রুটি কি বেশি হতে পারে 5%, কম হতে পারে, বেশি হতে পারে, কম হতে পারে। এখন কি বললো যে আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটি একটু সূত্র লিখে তোমাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি ইকুয়াল ত্রুটি ইকুয়াল আমরা জানি উপরে হচ্ছে পরিমাপকৃত মান, হ্যাঁ সরি, এটা হচ্ছে চূড়ান্ত ত্রুটি আর নিচে হচ্ছে পরিমাপকৃত মান, আর ইন্ড হচ্ছে কত 100%। এটা যেহেতু আপেক্ষিক এই জন্য কিন্তু পার্সেন্ট চলে আসছে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এখানে দৈর্ঘ্যটা পাওয়া আছে, মানে দৈর্ঘ্যটা এরা বের করছে, এখানে কিন্তু সে প্রস্থ পাইছো, তাহলে কি তোমার পরিমাপকৃত মানটা বের করতে পারবে না? এটাই হচ্ছে পরিমাপকৃত মান। তাহলে ঘ নাম্বার আগে লিখে নিচ্ছি যে দেওয়া আছে প্রস্থ 8 সেন্টিমিটার, দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। এটা কই থেকে পাইছো? গ থেকে প্রাপ্ত, বলে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো? পরিমাপকৃত মান, অতএব পরিমাপকৃত ক্ষেত্রফল, মাপকৃত ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ, তার মানে 8 ইন্টু হচ্ছে, মানে দৈর্ঘ্য হচ্ছে 10, প্রস্থ হচ্ছে 8, তাহলে কত? 8 10 80 সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার 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 স্কোয়ার। এবার কি দরকার? আমার চূড়ান্ত ত্রুটি বের করা দরকার। তো চূড়ান্ত ত্রুটিটা কিভাবে বের করবো সেটা একটু বললাম যে 5% লাভ হতে পারে, ক্ষতি হতে পারে, মানে বেশি হতে পারে, কম হতে পারে। তাহলে তার মানে যে 5% লাভ হবে, যে এটা হবে, মানে তোমার কোথা থেকে হবে? সে 100 থেকেই হবে না? 100 থেকেই হবে। ক্ষতির কোথা থেকে হবে? 100 থেকেই হবে। তাহলে এইখানে কি 80 সেন্টিমিটার আসছে, 5% বলছে ত্রুটি আছে, তাহলে 5% বেশি হতে পারে। কার বেশি হতে পারে? 80 থেকেই তো বেশি হতে পারে। আবার কি কমও হতে পারে, তার মানে কমও হতে পারে। তাহলে আমরা বলে দিব হ্যাঁ, এই দৈর্ঘ্য প্রস্থ তাহলে কি কম বেশি হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা বলে দিব যে 5% ত্রুটিতে হ্যাঁ দৈর্ঘ্য কি হতে পারে? 10 প্লাস 10 এর কত? 5%, 10 এর 5%, তাহলে কি হবে? 10 প্লাস উপরে হবে 10 ইন্টু হবে 5 ভাগ হচ্ছে 100। ঠিক আছে, তার মানে এখানে মানে 0.5, তাহলে 10.5 এত সেন্টিমিটার। বুঝছো তো? যে 5 10 50, 50 একে 50, 50 যখন 100 মানে 2, মানে হাফ, 0.5, তাহলে 10.5 সেন্টিমিটার। এটা কিন্তু দৈর্ঘ্য। 5% ত্রুটি দিতে দৈর্ঘ্য কম বলি নাই ফির, এটা সরি দৈর্ঘ্য বেশি। এটা যেহেতু বেশি নিচ্ছি আমি, প্লাস দিচ্ছি, এই জন্য কিন্তু বেশি। ঠিক আছে, তাহলে 5% ত্রুটিতে প্রস্থ আমরা করব, 5% ত্রুটিতে প্রস্থ বেশি। ঠিক আছে, তাহলে এখানেও কি করতে পারি আমরা? সেম ভাবে, তাহলে এটা ছিল কত আমাদের? 8 প্লাস, তাহলে কি 8 এর 5%, তাহলে 8 প্লাস 8 ইন্টু 5 ভাগ হচ্ছে 100, তাহলে কত হয়? 5 8 40 ভাগ হচ্ছে 100, 0.4, 8 প্লাস 0.4, তাহলে 8.4। তাহলে অতএব বেশি বলছি না, তাহলে অতএব ক্ষেত্রফল বেশি। ঠিক আছে, অতএব ক্ষেত্রফল বেশি, 5% ত্রুটিতে ক্ষেত্রফল বেশি, বা এই 5% ত্রুটি এখানে বলে দিতে পারি। ত্রুটি যখন 5%, এই কথা লেখার পর আমরা দৈর্ঘ্য কম দৈর্ঘ্য বেশি এইভাবে লিখতে পারি, সমস্যা নেই। তাহলে ক্ষেত্রফল কি হবে? 10.5 ইন্টু হচ্ছে 8.4, তাহলে 10.5 ইন্টু 8.4, তখন 88.2%। এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের কি ক্ষেত্রফল, সরি পার্সেন্ট তো না, পার্সেন্ট চলে গেছে। এটা কি হবে? সেন্টিমিটার স্কয়ার এককটা।
তাহলে এটা কি পাচ্ছি আমরা? ক্ষেত্রফল পাচ্ছি। ঠিক সেম ভাবে আমরা কি করব, সেই কমে করব, ক্ষতিতে যদি হয় তাহলে সেই সিস্টেমে করে ফেলবো এখন। তাহলে এটা আপাতত এটা থাক। হ্যাঁ, আচ্ছা, উপরে মিশাচ্ছি। তাহলে সেম ভাবেই দৈর্ঘ্য কম 5% ত্রুটি, 5% ত্রুটি হলে এটা লিখে দিলাম, দৈর্ঘ্য কম। দৈর্ঘ্য কত ছিল? 10, তাহলে 10 মাইনাস 10 এর 5%, তাহলে 10 মাইনাস 10 ইন্টু 5 ভাগ হচ্ছে কত? 100। তাহলে 10 মাইনাস কত? 0.5, মানে 9.5। এটা কি পেলাম? দৈর্ঘ্য পেলাম এত সেন্টিমিটার। তাহলে প্রস্থ কম কি হতে পারে? প্রস্থ কম হবে, প্রস্থ কত ছিল? 8 ছিল না? তাহলে 8 মাইনাস 8 এর 5%, তাহলে 8 মাইনাস কত? 7.6 সেন্টিমিটার। এরপরে একটু মিশাচ্ছি। হ্যাঁ, এটা নিচেটা রাখলেই হবে। তাহলে অতএব ক্ষেত্রফল কম, অতএব ক্ষেত্রফল কম। কত কম? সেটা হচ্ছে এখানে 9.5 ইন্টু 7.6, আগে গুণটা করি তাহলে বোঝা যাবে। এটা 9.5 ইন্টু 7.6, তাহলে আমাদের কত? 72.2%, মানে 72.2 সেন্টিমিটার, 72.2 সেন্টিমিটার। আর এখানে ক্ষেত্রফল বেশি কত হয়েছে? এখানে 88.2। আচ্ছা, 5% ত্রুটিতে তাহলে ক্ষেত্রফল আছে, এটা বলে দিই 5% ত্রুটি, কিন্তু এখানে 5% ত্রুটিতে ক্ষেত্রফল, আর 5% ত্রুটিতে ক্ষেত্রফল বেশি। কত পেয়েছিলাম? 88.2 সেন্টিমিটার স্কয়ার। এটা কিন্তু বেশি কম, কতটুকু কম বেশি হচ্ছে সেটা কিন্তু আমরা বের করি নাই। তাহলে আমাদের কম বেশি কতটুকু হয়েছে সেটাও করি আমরা। চূড়ান্ত ত্রুটি দরকার। আচ্ছা, তাহলে একবার কম পরিমাপে চূড়ান্ত ত্রুটি বের করব, বেশি পরিমাপে চূড়ান্ত ত্রুটি বের করব। তাহলে বলে দিচ্ছি, কম পরিমাপে চূড়ান্ত ত্রুটি, কারণ আমাদের সূত্রে কিন্তু ছিল আপেক্ষিক ত্রুটি ইকুয়াল টু, উপরে ছিল চূড়ান্ত ত্রুটি ভাগ ছিল পরিমাপকৃত মান। পরিমাপকৃত মান অলরেডি পাইছি, কিন্তু আমাদের কম পরিমাপে চূড়ান্ত ত্রুটি বের করা নাই। এই কম এখন আমাদের এখন চূড়ান্ত ত্রুটি বের করা নাই। এখন আমরা কি করব? চূড়ান্ত ত্রুটি বের করব, দুই ভাবেই বের করব, বের করে তারপরে অন্য কিছু আসবে। তাহলে কম পরিমাপে চূড়ান্ত ত্রুটি, তাহলে কতটুকু হবে? আগে ছিল কত? 8/80 ছিল, তার মানে 80 মাইনাস কম বলছি, তাহলে এই যে কমটা চলে আসবে, তার মানে 72.2। তাহলে কত আসছে এখানে? 80 মাইনাস 72.2, তাহলে 7.8। 80 মাইনাস 7.8, তাহলে এখানে কতটুকু কম আসছে? 7.8। ঠিক আছে। ঠিক সেমে বেশি পরিমাপে চূড়ান্ত ত্রুটি দেখছি, এটা ইচ্ছা করলে আমরা কিন্তু সেই মডুলাস চিহ্ন ইউজ করতে হয়। তোমাদের বইয়ে কিন্তু মডুলাস চিহ্ন আছে। কেন মডুলাস দেওয়া আছে? শুধুমাত্র মানটা নেওয়ার জন্য। চূড়ান্ত ত্রুটি ইকুয়াল কি হবে? এখানে কত? 80। ঠিক আছে, এখানে কত আছে? 88। আমরা যদি এটা সামনে লিখি বা এটা পিছনে লিখি কোনো ব্যাপার না, এটা লিখলেই হলো। আমি প্রথমে এটা আগে লিখলাম যে কতটুকু বেশি হয়েছে, এটা লিখলাম 2 মাইনাস হচ্ছে 80, তাহলে কত হচ্ছে? 8.2 সেন্টিমিটার। তাহলে দেখা যাচ্ছে দুইটা কি ভিন্ন হয়ে গেছে না? যদি দুইটাই ভিন্ন হয় তাহলে আমাদের কাজ হচ্ছে এদের মধ্যে সবচেয়ে বড় যেটা, ওই মানটাই আমরা নেব। ঠিক আছে, যদি আমাদের একই হয় তাহলে হইলে কোনো সমস্যা নেই। তাহলে এখানে বলে দিল, যেহেতু দুটো সমান নয়, যেহেতু দুটো সমান নয়, তাই বড়টি নিব। ঠিক আছে, এখন আসো আমরা সূত্রটা বসাই দেব। আপেক্ষিক ত্রুটি ইকুয়াল আপেক্ষিক ত্রুটি ইকুয়াল কি ছিল? চূড়ান্ত ত্রুটি ভাগ হচ্ছে পরিমাপকৃত মান ইন্টু 100%। তাহলে চূড়ান্ত ত্রুটি কত হচ্ছে? 8.2, 8.2 8 × 10 = 80 ইন্টু হচ্ছে কত? 100।
তাহলে কত আসে হিসাব করে দেখি আমরা। 8.2 ইন্টু 100 ভাগ হচ্ছে 100 ভাগ হচ্ছে 80 তো 10.25%। আসছে কত 10.25%। এটা হচ্ছে কি আমাদের আপেক্ষিক ত্রুটি। এখন কি বলছে, বস্তুটির ক্ষেত্রফলে আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো। আপেক্ষিক ত্রুটি নির্ণয় হয়েছে, গ্রহণযোগ্যতা যাচাই করো। যেখানে ক্ষেত্রফল আপেক্ষিক ত্রুটি কত, এখানে ক্ষেত্রফল আপেক্ষিক ত্রুটি কত আছে 8% আছে, আমরা পাইছি কত 10.25%। তাহলে আমরা বলে দিব যতটুকু আপেক্ষিক ত্রুটি আছে তার চেয়ে মূলত এটা বেশি। শেষ, এটাই আমাদের মূলত অ্যান্সার। আশা করি প্রশ্নটি বুঝতে পারছি। যদি বোঝার সমস্যা থাকে প্রশ্নটা আরেকবার দেখবা, আরেকবার দেখলে ক্লিয়ার হবে। এরপর যদি না বুঝো তাহলে অবশ্যই প্রশ্ন করবা। ওকে, আজকে তাহলে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।